স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ভোটের পরও মাঠে রাজনীতিতে কোনো বদল আসেনি। দশমের বদলে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের আলোচনার আহ্বান এখনো অব্যাহত। দশম সংসদ নির্বাচন কেন্দ্রিক বিএনপির মাঠের আন্দোলনও চলছে। এই দ্বৈরথের ফাঁকে জামাত শিবিরের আগ্রাসনে আক্রান্ত এখন সংখ্যালঘু সম্প্রদায়। এসব নিয়ে আজকের আলোচনা। ভোটের পরে, ভোটের আগে কথা বলতে স্টুডিওতে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আছেন এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত আপনাদের। আমি জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে যেই বিএনপির মুখপাত্র হচ্ছেন বা বিএনপির হয়ে কথা বলছেন তার পরপরই তিনি পুলিশের চোখে অভিযুক্ত হচ্ছেন এবং তাকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ খন্দকার মাহবুব হোসেন এবং সেলিমা রহমানকে আটক করা হয়েছে। এই অভিযুক্ত হলে আগে আটক না করে তিনি মুখপাত্র হওয়ার পরপরই আটক করা হচ্ছে কেন? এটা কি একটু কাকতালীয় নাকি এটাই সরকারের স্ট্যান্ড, যেই বিএনপির হয়ে কথা বলবে তাকে আটক করা হবে? না, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ এবং যারা আজকে এখানে সহযোগী আলোচক হিসেবে আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট মাহবুব সাহেবের যে গ্রেপ্তারটি, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে সময় মতো কোনো কাজই সরকার করতে পারছেন না। আমি একটু দ্বিধাহীন চিত্তে বলবো, যখন মাহবুব সাহেব যখন বললেন যে যারা এই যুদ্ধাপরাধীর বিচারের সাথে সংশ্লিষ্ট তাদের সকলের বিচার করা হবে একদিন, ওই দিন যদি গ্রেপ্তার হতেন তাহলে মানুষের ভিতরে এই রকম আপনার মতো কোনো প্রশ্ন আসতো না। আচ্ছা, তাকে আগেই গ্রেফতার করা উচিত ছিল। এরকম আর কাকে কাকে গ্রেফতার করা? আমি এরকম অনেক কথা বলা যাবে, কারণ গণতান্ত্রিক আন্দোলন করতে যারা যাবে তারা তাদেরকে জেলখানায় যেতে হবে, জেলখানার বাইরে আসতে হবে। এটা রাজনীতিতে একটা অনুষঙ্গ। মানে বিএনপির হয়ে কথা বললেই তাকে জেলখানা যেতে হবে, এটা অনুষঙ্গ। আমি অত বিস্তৃত করছি না, এটা হতেই পারে। এটা রাজনীতিতে নতুন কিছু না। এটা যদি না হয় একেবারে তাহলে খুব ভালো, কিন্তু নতুন কিছু না, কিন্তু সঙ্গত কিনা। আমি ধারাবাহিকভাবে যে কথা বলছি যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, আপনি গণতান্ত্রিক আন্দোলন নামে যেটা বলছেন, এই একটু আগে আপনি বললেন যে মাঠের আন্দোলন। মাঠের আন্দোলন কি? মাঠের আন্দোলন বলে কি? আপনি তো শিরোনাম দিয়েছেন ভোটের আগে এবং ভোটের পরে। এই দুটো জায়গায় যে আন্দোলন নামে যেগুলো বলা হচ্ছে মাঠের আন্দোলন, এগুলো কি আসলে আন্দোলন? কেউ বলে সহিংসতা, বিএনপির হয়ে যে কথা বলবেন, হরতাল দিবেন বা যে কোনো আন্দোলনে ডাক দিবেন তাকে গ্রেফতার করা হবে। আপনি কোন পরিপ্রেক্ষিতে এই গণতান্ত্রিক আজকের আন্দোলনের কথা বলে আপনি নাশকতার কাজটি করছেন? বিএনপির যেই মুখপাত্র হবে তাকে গ্রেফতার করা হবে। আপনি তো হবে। নাশকতার আন্দোলনের ঘোষণা দিচ্ছেন। বিএনপির যেই মুখপাত্র হবেন তাকে গ্রেফতার করা হবে। আপনি বারবার এক কথা বলছেন, আমি যে কথাই বলছি যে গণতান্ত্রিক আন্দোলনের নামে যদি আপনি নাশকতার ঘোষণা দেন, যদি আপনি বলেন যে একটি দুইটি গাড়ি ভাঙলে হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিলেও গ্রেফতার করা হবে। শান্তিপূর্ণ আন্দোলন তো হচ্ছে না। বলা হচ্ছে তো শান্তিপূর্ণ আন্দোলন বলা হচ্ছে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে না। আপনি গণতান্ত্রিক আন্দোলন করছেন, অগণতান্ত্রিক উপায়ে মানুষকে হত্যা করছেন। সেটি পুলিশের, তার মানে পুলিশ যে তাকে অভিযুক্ত করছে, তার মানে পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগ সরকার দারুণভাবে প্রভাবিত করছে। এই এটার মধ্যে কোনো রকম আইনি কোনো বিষয় নাই, পুরোটাই মদিন সাহেব। আমি একটা কথা বলি, বাংলাদেশে আমি খুব স্পষ্ট করে বলি, গণতান্ত্রিক আন্দোলন যদি অগণতান্ত্রিক উপায়ে পরিচালিত হয় সেখানে এই ব্যত্যয়গুলো ঘটবে, এবং এটা কতটুকু ঠিক কতটুকু ঠিক না নিশ্চয়ই বাংলাদেশের দেশবাসী সেটা বিচার করবেই। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো মনে হয় যে আজকে যে যা কিছু ঘটছে বাংলাদেশে, সেগুলো মাঠের আন্দোলনের নামে আপনি যে ভাষায় ব্যবহার করেছেন সেটা হচ্ছে নাশকতা এবং সহিংসতা, হত্যা করা হচ্ছে। নাশকতাটা ঠিক না, গ্রেফতার করাটা কি ঠিক? নাশকতা আরো ঠিক না। গ্রেপ্তার হলে তো তার মুক্তি আছে, গ্রেপ্তার হলে তো আইন আদালত আছে, গ্রেপ্তার হলে তার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। নাশকতাটা ঠিক না, নাশকতা তো অবশ্যই ঠিক না। গ্রেপ্তার করাটা, নাশকতা তো অবশ্যই ঠিক না। গ্রেপ্তার একটি আপেক্ষিক ব্যাপার, যে সঠিক অর্থে গ্রেপ্তার হয়েছে সেটা তো বিচার করার আইন আদালত সবকিছু গ্রহণ করার সুযোগ রয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল, আপনার কাছে জানতে চাইবো যে আর কয়টি হরতাল দিলে বা আর কয়দিন অবরোধ করলে আপনি মনে করছেন যে সরকার আপনাদের দাবি মেনে নেবে, বা আপনারা এইটার সম্পর্কে কোনো রোডম্যাপ আছে যে মানে আর কয়দিন হরতাল অবরোধ চলবে? আসলে দেখেন, বিএনপির নেতৃত্বাধীন যে 18 দলীয় জোট আছে সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের যে দাবি আছে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন,
সে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং এই দাবি আদায়ের লক্ষ্যে প্রোগ্রাম দিয়ে যাচ্ছে। কায়সার ভাই, এটাকে শান্তিপূর্ণ বলছেন কেন? আমি তো কোনো মানে প্রত্যেকটি জায়গায় নাশকতা ছাড়া অন্য কোনো খবর তো পাচ্ছেন না। নাশকতা কে করছে? দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট ডিউটি টু ফাইন্ড আউট হু ইজ ডুইং দ্যাট। কেউ যদি নাশকতা করে পলায়ন করে তো সেক্ষেত্রে কি করতে পারবে? এবং নাশকতা কে করছে এর মধ্যে কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে একাধিকবার স্বীকার করা হয়েছে যে তারা এটি করেছে এবং তার কৃতিত্ব তারা দাবি করেছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে কি বলা হয়েছে, কি স্বীকার আপনি করা 18 হয়েছে? দলের কথা বলছিলেন, 18 দলের কথা বলছি। এটা হয়তো জামাত বা শিবিরে তাদের নিজস্ব প্রোগ্রাম থাকলে ভিন্ন কথা, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপির যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেই শান্তিপূর্ণ কর্মসূচি কোন একটা কর্মসূচি আছে যে সরকার বিএনপিকে পালন করতে দিয়েছে? না, শান্তিপূর্ণ কর্মসূচিগুলি পালন করতে না দিলে কি এই নাশকতাগুলি করা ঠিক? না, সেটা তো নাশকতা তো আর বিএনপি করছে না। যেমন ধরেন That is- ভোটের আগে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসারকে মেরে ফেলা হলো, সেটা কি 18 দলের দায়িত্ব করবে? রাষ্ট্রের দায়িত্ব ফাইন্ড আউট করা কে মেরেছে। 18 দলের পক্ষ থেকে এটা কাউকে অভিযুক্ত আমরা করতে পারবো না। 18 দল এখানে আসছে কেন? রাষ্ট্রের কারণ দায়িত্ব, আপনারা ঘোষণা দিয়েছেন সর্বাত্মকভাবে নির্বাচন প্রতিহত করবেন। হ্যাঁ, সর্বাত্মকভাবে নির্বাচন সর্বাত্মকের মধ্যে প্রতিহত করব। শান্তি অশান্তি সেজন্য আমরা সংগ্রাম কমিটি গঠন করেছি এবং আমাদের উদ্দেশ্য হলো যে নির্বাচনকে যাতে জনগণ নির্বাচনে অংশগ্রহণ না করে, এবং সেটা প্রমাণিত হয়েছে। আপনি কিভাবে এটাকে একটা নির্বাচন জনগণকে বলেন? আপনারা ভয়ভীতি না, দেখিয়েছেন। এটা কিভাবে একটা নির্বাচন আমি বলেন? বলতে এটা তো চাই একটা না, প্রহসন। আমি বলতে চাই না, আমি হ্যাঁ, প্রহসন- এবং এটা কিন্তু আপনারা দেখেন, জনগণকে ভয়ভীতি দেখিয়েছেন। 153 জন অনির্বাচিত এবং 150টির বেশি স্কুল ঘর পুড়িয়ে দিয়েছেন আপনারা। এটা আমরা পুড়িয়েছি না তো। আমি বলতে চাচ্ছি যে এই যে নির্বাচন নামক যে তামাশা হয়েছে, 153 জন অনির্বাচিত, আমি শব্দটা উচ্চারণ করছি, অনির্বাচিত। দেখেন আর্টিকেল 65-এ আছে। এর জন্য তো আপনারা দায়ী, আপনারা নির্বাচনে আসেন নাই। আমরা কেন আসবো নির্বাচনে? আমাদের কি দাবি? তাহলে আর এই নির্বাচনে আপনারা বলবেন কেন কে নির্বাচিত কে অনির্বাচিত? নিশ্চয়ই বলার অধিকার আছে একজন নাগরিক হিসাবে। আপনারা নির্বাচনে আসবেন না, সেই নির্বাচনে আপনারা কথা বলবেন আমরা তো সর্বদাই নির্বাচনে আসতে চেয়েছি। বিএনপি একটা গণতান্ত্রিক দল। কিভাবে দেখেন, নির্বাচনে আসতে চেয়েছেন? আমরা চেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা করতে। আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যদিও নবম সংসদের প্রধানমন্ত্রী, উনি কোন নির্বাচনের মাধ্যমে আজকে ক্ষমতাসীন? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যদিও সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উনি এখন প্রশ্ন তুলছেন, অথচ উনি তখন স্বাগত জানিয়েছিলেন। আমার কথাটা হচ্ছে, দেখেন, আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া উচিত। আমরা যদি মুখে একটা বলি আর মনে আর একটা রাখি, তাহলে তো হবে না। আর কতদিন হরতাল করলে সরকার আপনার কথা মেনে নেবে? সেটা 18 দলীয় ঐক্যজোট আছে এবং তার নেত্রী আছেন বিএনপি চেয়ারপারসন মাননীয়। আপনারা কি কোনো রোডম্যাপ চিন্তা করেছেন যে সরকারকে তো দাবি মানানো যায়নি, নির্বাচনটি করে ফেলেছে, আর কতদিন করলে? এটা তো নির্বাচন হয়নি ভাই, দ্যাট ইজ নট অ্যান ইলেকশন। 153 জন অনির্বাচিত লোক এখানে এসছে, তারা আওয়ামী লীগের এমপি, কিন্তু জনগণের এমপি তো তারা না। তারপরে বাকি যারা নির্বাচিত বলে দাবি করছে, নির্বাচন কি হয়েছে সেটা? আপনারা কতদিন আর আন্দোলন করলে এই আপনাদের এই কথা আমাদের আন্দোলন যেটা সর্বাত্মক আন্দোলন, যতক্ষণ না পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রবর্তন না করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন, এটা একটা পলিসি বিষয়ক ম্যাটার, যে কবে অবরোধ হরতাল শেষ হবে, সেটা নিশ্চয়ই 18 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বসে পরবর্তী এই মুহূর্তে এই পদক্ষেপ বিষয়ে নেবে। কোনো সিদ্ধান্ত নাই। আমার জানা মতে 18 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সেটা সিদ্ধান্তটা আসবে। এই মুহূর্তে তো কেউ বসতেই পারছে না। এই যে একটু আগে আপনি বললেন সেলিমা আপা, দাদা এখানে বলছেন যে গ্রেফতার হতেই পারে। সেলিমা আপা কি অপরাধ করেছিলেন? উনি বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় ঐক্যজোটের কর্মসূচি ঘোষণার উইদিন হাফ এন আওয়ার কিন্তু সেই she was arrested, ফরমার একজন স্টেট মিনিস্টার। কিন্তু কর্মসূচি ঘোষণার পর যে সেটার আমরা দেখতে পাই, তাতে আমরা অনেকগুলি নাশকতা দেখতে পাই, সেক্ষেত্রে সরকার তো তার বিরুদ্ধে। কোথায় ওনার কর্মসূচি ঘোষণার পরে কি নাশকতা হয়েছে? উনি তো জাস্ট কর্মসূচি ঘোষণা করেছেন যে শুক্রবারে মসজিদে মন্দিরে উপাসনা হবে, দোয়া হবে। এটা কি নাশকতার গন্ধ? আমার মনে হয় যে এই বিষয়ে আমরা আবার সুভাষদার সাথে পরে কথা বলবো। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি কালকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন সেটির মধ্যে দেখেছেন, তার মধ্যে উনি বলেছেন যে বামপন্থীদের মধ্যে যারা ভালো ভালো আছে, যারা পাকা আছে, তাদেরকে তিনি নিয়ে নিয়েছেন, শুধু পচাগুলি বাইরে পড়ে আছে। এই বক্তব্যটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় পচাটা কি শব্দ উল্লেখ করেছেন সুভাষদা? আমার কাছে কনোটেশনটা পচা না 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 বাজে বলেছেন। আচ্ছা ঠিক আছে, না আমি বলি না, আমি প্রিন্স ভাই, নিজেই আপনি কি শুনেছি। বলেছে? আমি শুনেছি কি বলেছেন কথাটা। উনি?
আচ্ছা, প্রথমত আমি এই কথা বলার আগে একটু বলি, আপনি সূচনা আপনার আলোচনায় যেটা করলেন এবং এই দুজনের আলোচনাও আমরা শুনলাম, এই যে আমরা রাজনৈতিক ডামাডোলের এই আলোচনাগুলো করছি, তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে জামাত শিবিরের নতুন করে নৃশংসতা, এটা আমরা জানতাম যে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, যেটা তারা একটা লাগাতার এই ধরনের একটা ভূমিকায় ছিল, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ। এবং আমাদের এটা নিশ্চয়ই সুযোগ থাকলে পরে বলবো, আমি পয়েন্টটা খালি তুলে রাখি, এই যে রাজনীতির যে আলোচনা করছেন, এইটা দ্রুত কোনো অবসানের আমি সুযোগ দেখি না, যদি না আমরা আসল সংকটটাকে ফাইন্ড আউট করতে পারি, এবং সেই সংকটের হোতা যারা, তারা কিন্তু এটা অব্যাহত রাখছে। নিশ্চয়ই পরে নিয়ে আলোচনা আমি করার সুযোগ পাবো। আমি শুধু আপনার কথা বলি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনছিলাম, আমি অ্যাকচুয়ালি এটার কি উত্তর দেবো সেটা অন্য, কিন্তু কথা যেটা শুনলাম, উনি বলতে চাইছেন যে কমিউনিস্ট বা কমিউনিস্ট পার্টির মধ্যে যারা যারা পাকা, তাই সেগুলো নাকি উনি নিয়ে নিয়েছেন, যেগুলো একটু খারাপ তারা অন্য জায়গায় চলে গেছে, আর এখন যারা আমরা আছি, আমরা নাকি পুঙ্খানু বিচার করতে করতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছি, এইটুকুনি বলেছেন। অর্থাৎ যেটা আমাদেরকে বললে এই জায়গাটাই তিনি বলেছেন। আমি এটা নিয়ে কোনো মানে মন্তব্য করতে চাই না, কারণ এটা নিয়ে আপনি ফেসবুক বলেন, তরুণ প্রজন্ম বলেন, নানা জায়গায় আমরা দেখছি যে এই বক্তব্য তার রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য কিনা বা কি, এটা তারাই বলতে পারবে। কিন্তু আমি যে পয়েন্টে এখানে বলতে চাই, মানে এই কথাকে রেশ ধরে, সেটি হচ্ছে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্টরা হচ্ছে একটা নীতি আদর্শের রাজনীতি করে। যতক্ষণ কেউ ওই জায়গায় থাকতে পারেন না, তিনি অন্য জায়গায় চলে যেতেই পারেন, যান, তিনি চলে গেলে আর ওইটা থাকেন না। এবং আমি কোনো নাম উল্লেখ করতে চাই না, এটা দেখলেই বুঝবেন যে কে কোন চেহারায় আছে। এখন একজন ব্যক্তি মানুষ অনেক সময় সৎ থাকতে পারেন, সেটা আমি বলবো। বিশেষ নাম করে উল্লেখ এখানে করলে যদি অসুবিধা বলি- কি? আপনি কি জনাব রাশেদ খান মেননকে না। আপনি মনে করেন যে আদর্শচ্যুত কমিউনিস্ট? আমি তো এটা আমি মনে করি যে তো নতুন করে বলা, মানে কমিউনিস্ট পার্টি যে জায়গাটায় যা মিন করে আর কি, যে তারা যে রাজনীতি করে, এখন যে রাজনীতি করছে, আমি তো তার লেশ মাত্র দেখি না। খুব সহজ কথা বলি, আপনি যেহেতু কথাটা তুললেন, কিচ্ছু না, যখন আমরা বাম গণতন্ত্র, তিনি যে দল করেন আমি সেই দল করি না, জি। করতামও না কখনো, কিন্তু আমরা একসাথে বাম গণতান্ত্রিক ফ্রন্ট করেছিলাম, 11 দলীয় জোট করেছিলাম। তার একটা অন্যতম রাজনীতি ছিল বাংলাদেশে যে দ্বিদলীয় ধারার সূচনা হয়েছে তার বিপরীতে বিকল্প গড়ে তুলবো। তো এইটা বাদ দিয়ে যিনি একটা মেরুর সাথে যান এবং যার মূল্যায়নের যে ধারা ছিল, তা সেই জায়গায় গেলে উনি এখন ধারক বাহক তো ওই মেরুর, সুতরাং তাকে আর এই মেরুর ধারক বাহক বলার তো কোনো কারণ নাই। সেটা হচ্ছে ভূমিকা দেখলেই আপনি স্পষ্ট হয়ে যাবে, এটা নতুন করে আর বলার দরকার হয় না। অনেক এর মধ্যে ব্যক্তি মানুষ ভালো থাকতে পারে, কিন্তু ব্যক্তি মানুষ ভালো থাকা আর তার রাজনীতির যে ইডিওলজি, সেইটার ভালো থাকা না থাকা কিন্তু এক না। এটা আমি বলবো যে এই যে দলগুলোর কথা, বিশেষ করে ধরেন আওয়ামী লীগ, তৃণমূলে অনেক ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, হ্যাঁ, বিএনপির মধ্যে ব্যক্তি অনেক সৎ মানুষ আছে, তো ওই মানুষ দিয়ে কিন্তু তার রাজনীতির সততা বিচার করা যায় না। রাজনীতির সততা বিচার করলে তিনি যে বিবেচনা করছেন, যার জন্য তিনি রাজনীতির কমিটমেন্ট জনগণের কাছে তুলে ধরেছেন, তিনি ওই ধারায় থাকছেন কিনা, ওইটা দেখতে হবে। এখন এইটা দেখতে গেলে যদি কেউ এই অঙ্ক বিবেচনা করেন, শক্তিটা কি বেশি না কম, আপনি ধরুন যদি ডাকাত এক জায়গায় পড়ে, তার ডাকাতের শক্তি তো অনেক বেশি। এই ধরনের আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিমিনালাইজ ফোর্সের শক্তি বেশি, তাহলে কি শক্তি বেশি কি আপনি এই কথা বলবেন? এক সময় আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যারা ভেঙে মানে পার্টিটাকে একেবারে বিলোপ করে চলে যেতে চেয়েছিল, তারা কিন্তু অনেকে এরকম একেবারে প্রকাশ্য ঘোষণা দিয়েছিল, আমরা আর সি টিমে খেলবো না, আমরা এ টিমে বা বি টিমে খেলবো। আজকে এ টিমে বি টিমে খেলতে যে আমরা দেখি যে তারা এই দুই মেরুর কারো না কারোর সাথে তিনি জোটবদ্ধ হয়ে গেছে, কিন্তু তিনি যে রাজনীতির দীক্ষা নিয়েছিলেন, জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন, শ্রমজীবী মানুষের রাজনীতি, শোষণ মুক্তির রাজনীতি, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভূমিকা নেওয়া, এই যে আজকে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, সেইটাকে যে শেকড় উপড়ে ফেলানোর যে কাজ, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সেই জায়গায় কিন্তু তিনি আর থাকছেন না। সুতরাং তাতে যদি সাময়িক সময়ের জন্য সংখ্যায় কম হয়, আমার মনে হয়, এটা আমি আপনার মাধ্যমেই দেশবাসীকে বলতে চাই, এইটা কোনো মানে অপরাধ বা এটা একটা ক্ষতিকর কিছু আমি তা মনে করি না। নিশ্চয়ই আমাদের যদি অন্য কোনো ত্রুটি বিচ্যুতি কর্মকাণ্ডের থাকে, সেটা আমরা মূল্যায়ন করে কিভাবে আগানো যায় সেটা আমরা দেখবো। আমরা এই বিষয়ে আমি বলতে চাই। আমরা এই বিষয়ে আরো কথা বলবো প্রিন্স ভাই। সুভাষদা, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ ক্ষমতায় বিভিন্ন এলাকায় সংখ্যালঘুরা আক্রান্ত, অপরাধীদের প্রতিহত করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না কেন সরকার? আমাদের কাছে এমনও খবর আছে কোনো কোনো জায়গায় সংখ্যালঘু নির্যাতনে খোদ আওয়ামী সমর্থকরাও অংশ নিচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আমরা আপনার কাছ থেকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশের সুভাষদা, আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরে সংখ্যালঘুরা আক্রান্ত, কোনো কোনো জায়গায় সংখ্যালঘুদের যে আক্রমণ করা হচ্ছে, তার ক্ষেত্রে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বা কর্মীদের সংশ্লিষ্টতাও কেউ কেউ দেখছেন। না, আপনাকে ধন্যবাদ জানাই আবারও।
মানে প্রশ্নটা খুব করাতে আমার জন্য সুবিধা হয়েছে। এই প্রসঙ্গটা আমি একটু আসতে চেয়েছিলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল তার এক কবিতায় লিখেছিলেন যে অসহায় জাতি ডুবিছে মরিয়া জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মূর্তিপণ। আজকের বাংলাদেশের রাজনীতিবিদদের যদি যেই অর্থে রাজনীতিবিদ বলা হয়, তাদের কাছে কিন্তু এখন মাতৃমূর্তিপণ দেখার এই পরীক্ষার সময় এসে গেছে। আপনি যেই অর্থেই বলেন না কেন, বাংলাদেশে আজকে যেই ঘটনা ঘটানো হয়েছে এবং সেই লতিফুর রহমান 1 অক্টোবরের নির্বাচনে যিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন, এবং সেই ধারাবাহিকতায় আজকের 2008 সালের নির্বাচনের পর একটা স্বস্তির জায়গায় এসেছিল ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে, যে এই প্রকারে তারা নির্যাতনের কখনো শিকার হবে না। দুর্ভাগ্যের বিষয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েছে। এখন নির্যাতন কারা করছে, নির্যাতন কোন প্রক্রিয়া হচ্ছে আপনি দেখুন। আজ থেকে সাইদির রায় ঘোষণার পরপরই বাংলাদেশের একটি ইউনিয়ন আছে বগুড়াতে, নামুজা ইউনিয়ন। সেই ইউনিয়নের 60টি গ্রামের ধর্মীয় সংখ্যালঘুদের আবাল বৃদ্ধ বনিতা সকলকে একত্রিত করে জামাত ইসলাম তার মিছিলের সামনে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে। এই বিষয়গুলো অনেক সময় কিন্তু মিডিয়ার দৃষ্টিতে কিন্তু সেভাবে আসেনি। আজকে আপনি দেখুন, সাইদি রায় ঘোষণার পরে বাংলাদেশের যেই কাণ্ড ঘটনা হয়েছে, যে নির্যাতন নিপীড়ন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের পর আপনি কি বলবেন এই নির্যাতন কারা করেছে? আমার ভাই নেতাকে এটা বলবেন ব্যারিস্টার সাহেব যে এই নির্যাতন কারা করেছে? দিবালোকের মতো স্পষ্ট। আপনার যে প্রশ্নটি, এই প্রশ্নটির সাথে যারা গ্রামে গঞ্জে রাজনীতির সাথে নানান প্রক্রিয়ায় যুক্ত থাকে, তাদের ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং থাকাটা খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এই ব্যাপারটি যারা দলগতভাবে আজকে নির্বাচনের, আপনি চিন্তা করতে পারেন যে 122টি পরিবার, এখন আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু 122টি পরিবার যশোরে একটি নদী পার হয়ে যায়, কিন্তু সুভাষ সমান পর্যন্ত মহিলারা দাঁড়িয়েছিল। কিন্তু সুভাষদা, একটি বিষয় তো এখানে স্পষ্ট যে বিএনপি চেয়ারপারসন বারবার এই সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রতিহত করার কথা বলছেন, দাবি জানিয়েছেন, তিনি বলেছেন যে এটা বন্ধ করতে হবে। আমার যদ্দূর মনে পড়ে সেটি তিনি প্রায় তার প্রত্যেকটি ভাষণ বিবৃতিতে কিন্তু তিনি একই কথা বলছেন। তারপরেও কেন এটি হচ্ছে? আপনি খুব ভালো কথা বলেছেন। সর্বশেষ যে সংবাদ সম্মেলন, যেটাকে সংবাদ সম্মেলন না বলে সাংবাদিকদের সামনে তার বক্তব্য উপস্থাপন, সেখানেও আপনি দেখেছেন নানান কথা তিনি বলেছেন। আজও সেলিমা রহমান মাধ্যমে তিনি মানে তাকে উদ্ধৃত করে সেলিমা রহমান জানিয়েছেন যে তিনি এটি বন্ধ করতে বলেছেন। এটি বন্ধ করতে বলা, আপনি দেখুন বাইরের থেকে যখন ভিডিও ক্লিপে আল কায়দা স্টাইলে যখন এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, যখন বলা হচ্ছে যে 72-এর সংবিধান পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী, এরকম একটি কথা বলা হচ্ছে। কেন পরিপন্থী? 72 সংবিধান বাংলাদেশকে যুদ্ধাপরাধীর বিচার করতে বলেছে। 72 সংবিধান, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি সুভাষদা। অন্য প্রসঙ্গ না, না, এটা অন্য প্রসঙ্গ সুভাষদা। এই যে সমস্ত বিষয়গুলো ইঙ্গিত করা হচ্ছে, তারপর পরে কিন্তু এই নাশকতার প্রবণতা বেশি বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে এই জায়গায় একটু থামাই। ব্যারিস্টার কায়সা কামাল, এই বিষয়টি আপনাকে জানতে চাইবো যে আপনারা কি আসলে এই সংখ্যালঘু নির্যাতনটা প্রতিরোধ করতে চান, প্রতিহত করতে চান সত্যি আপনাদের চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে? সেরকম কোন নির্দেশনা কি মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে? যেটা নির্দেশনা দেওয়ার মতো তো কিছু নেই। বিএনপি মাটি মানুষের দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের অংশগ্রহণেই বিএনপি। যে কারণে এই বিএনপির নেত্রী চেয়ারপারসন সবসময় বলেন এবং আমরাও দাবি জানাই, আজকে কেন এরকম হচ্ছে সরকারের দায়িত্ব ফাইন্ড আউট করা। দাদা একটা কথা বলেছেন যে আল কায়দা স্টাইলে ভিডিও বক্তব্য, আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই। আসলে দাদা একসাথে ছাত্র রাজনীতি করেছি, উনি সিনিয়র ছিলেন আমার। আমরা কিন্তু রাজনীতি করতে গিয়ে, কোনো দলকে সমর্থন করতে গিয়ে এমন ভাবে কিছু বলা উচিত না যার সাথে যেটা তুলনা চলে না। বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল বাংলাদেশের। সেই দলের কোনো নেতা যখন একটা বক্তৃতা দিবেন, বিবৃতি দিবেন, স্বাভাবিকভাবে এটা আপনার ইউটিউবে আসবে, টেলিভিশনে আসবে। এইটা ওই যে আল কায়দা স্টাইলে ওইটার সাথে তুলনা করার কি আছে? তিনি হয়তো
তুলনা করতে চাইছেন যে মানে গোপনের জায়গা থেকে পাঠানো হচ্ছে না, সেজন্য? গোপন জায়গায় হয়নি, উনি জানি না কোনটা মিন করতে চেয়েছেন। যদি উনি আমাদের আমরা পার্টির ভিডিও সিনিয়র বার্তা- ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাংবাদিক সম্মেলনের কথা বলে থাকেন, না, আমরা সেটা তার তো আগে- একটা সাংবাদিক সম্মেলন ছিল। আমরা তার আগে লাগাতার দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু ভিডিও বার্তা আমরা পেয়েছি, আমরা সালাউদ্দিন সাহেবের কিছু ভিডিও বার্তা পেয়েছি, যেগুলি আসলে অন্য অপ্রকাশ্য জায়গা থেকে পাঠানো হয়েছে। অপ্রকাশ্য জায়গা বাংলাদেশের বাইরে থেকে পাঠানো হয় নাই। কেন পাঠানো হয়েছে আজকে সেলিমা রহমান তার জ্বলন্ত প্রমাণ। উনি একজন ভদ্র মহিলা, উনি ওনার কর্মসূচি ঘোষণার পরপরই ওনাকে ডিবি পুলিশ গিয়ে আটক করেছে। তো সালাউদ্দিন সাহেব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কেউ তো চায় না বিএনপি তো তার আজকে দেখেন বিএনপির কার্যালয় অবরুদ্ধ কেন? দাদা আজকে জবাব দিক, সরকার আজকে জবাব দিক, কেন আজকে বিএনপির কার্যালয় অবরুদ্ধ? যখন বিএনপির কার্যালয়ে পুলিশ পাহারায় অবরুদ্ধ, তখন আওয়ামী লীগের কার্যালয়ে আপনার কি বলা হয়, উল্লাস করা হচ্ছে। জি কাসের ভাই, এই ব্যাপারটি আমি একটু যদি ওইটা প্রশ্ন করতে, যে বিএনপি চেয়ারপারসন আহ্বান জানাচ্ছেন যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন প্রতিহত করতে হবে, মাঠ পর্যায়ে এরকম কোনো নির্দেশনা গেছে কিনা যে তাদের উপরে এরকম অত্যাচার নির্যাতন করা যাবে না, বা কেউ করলে প্রতিহত করতে হবে? না, বিএনপির মাঠ পর্যায়ে তো নেতৃত্ব বলেই দিয়েছে, বিএনপির কেউ তো এটার সাথে সংশ্লিষ্ট না, তো কেন নির্দেশনাটা, একটা ওভারঅল নির্দেশনা দেয়া হয়েছে, বিএনপির কেউ তো এটার সাথে সংশ্লিষ্ট না। উপরন্তু আপনি দেখেন গত কিছুদিন আগে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে সেটি প্রতিহত করাও বিএনপির দায়িত্বের মধ্যে পড়ে কিনা? অবশ্যই সেটা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। আমি আমার যে কনস্টিটিউয়েন্সি বিলং করি সেখানে আমাদের উপজাতি ভাইয়েরা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল আছে, কেউ তো কোনো সময় এরকম কোথাও এরকম বিএনপি নেতাকর্মীরা সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল, এবং সংখ্যালঘুরা এদেশের নাগরিক। এই যে দেখেন দাদা একটু আগে বলেছেন, আপনি বলেছেন পাবনার সাথিয়াতে কিছুদিন আগে পত্রপত্রিকায় প্রথম আলোতে খবর বেরিয়েছে, আজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে। এই অভিযোগ এইরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা করে প্রকারান্তরে দোষ চাপাতে চাচ্ছে। আমি একটু 1 মিনিট সুযোগ নিই যদি আপনি অনুমতি দেন। 30 সেকেন্ড যদি একেবারে বলেন, 30 সেকেন্ড যদি আপনি বলেন। 1000টা ঘটনার মধ্যে যদি একটি কিংবা দুটি ঘটনা এটাকে আমরা চিহ্নিত করে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে, আমি সেই অর্থে আমি যাব না। আমি বাংলাদেশে আজকের যে আন্দোলন চলছে, এই যে অবরোধের সাথে হরতাল ফ্রি, এই যে আন্দোলনের প্রক্রিয়া চালানো হয়েছে, এবং কি করার আছে, আপনারা তো পলিটিক্স করার জন্য কোনো স্পেস দিচ্ছেন না তো। এবং আপনি খুব বড় করে, আমি এই প্রসঙ্গটিতে আসতে চাইছিলাম, আপনি খুব বড় করে আল কায়দা স্টাইলে ভিডিও বার্তা বলছেন, কিন্তু প্রকাশ্যে বললে গ্রেফতার করবেন, সে কি করবে? রাজনীতি করতে গেলে গ্রেফতার হবেই। আর তো রাজনীতি করতে গেলে ভিডিও বার্তা পাঠাবে। আপনি বলেন রাজনীতি করতে গেলে ভিডিও বার্তা পাঠাবে। সাদমুদ্দিন ভাই 2006 সালে 5ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের জন্য একটা লং মার্চ হয়েছিল। ঢাকা সমস্ত দেশ থেকে আওয়ামী লীগ আসতে বলেছিল ঢাকায়। ডেইলি স্টারের ভাষায় 10,000 এবং প্রথম আলো ভাষায় 8,000 লোক গ্রেফতার করা হয়েছিল। কত লোক নির্যাতন করা হয়েছিল, কত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নির্যাতিত হয়েছিলেন, জেলখানায় গিয়েছিলেন। আপনি এই উদাহরণটা কেন, এই কম্পারিজনটা কেন করেন সুভাষ? আমি বলছি এই কম্পারিজনটা কি মানে তৈরি করে? এখন এই দাবি করছি এই কারণে ওনারা করেছে। আমি খুব স্পষ্ট করে বলি, আমি জেনে শুনে বলছি, বাংলাদেশের এখন কোন মানুষকে বিশ্বাস করে যে আজকে বিএনপি তোর অবস্থানে আছে? বিএনপি জামাতের মধ্যে বিলীন হয়ে গেছে। বিএনপি নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, তার মানে এবং তার নাশকতা। আপনি দেখুন, এর জন্য আপনি অভিনন্দন পাবেন, আপনারা বিএনপিকে জামাতের সঙ্গে একীভূত করতে পেরেছেন, সেটা পরে বিবেচনা। আপনি যখন বলেন যে ফটিকছড়ির মতন আন্দোলন করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, বিএনপির মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে। প্রিন্স ভাই, আমি একটু আপনার কাছে আসবো যে এই প্রসঙ্গে, জি এই বিষয়ে আপনি একটু বলতে চেয়েছিলেন, যেমন যে বিষয়টা আলোচনা হচ্ছে। আমার মনে হয় যে আপনি এখানে যেখানে এই ধরনের ঘটনা, কিছু আওয়ামী লীগের সম্পৃক্ততা, বিএনপি কেন করছে না, কোশ্চেনটা এইভাবে তুলছেন। আমরা জিনিসটাকে অনেক আগে থেকে বলে আসছি, আজকে আরেকবার বলতে চাই, বিবেচনাটা যদি একটু বোধহয় আর একটু ভেতর থেকে গভীর থেকে দেখা দরকার। এইবারের যেবারের সূচনাটা হলো, একটা তো হচ্ছে মুক্তিযুদ্ধের পরে, খুব আমি দ্রুতই চলে আসি, মুক্তিযুদ্ধের পরে আমরা যে দেশটাকে স্বাধীন করলাম, বিজয় অর্জন করলাম, 72-এর সংবিধান আনলাম, তার মধ্যে অন্যতম ছিল একটা মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেই জায়গাটায় যে করণীয়, যে দায়িত্ব কর্তব্য ছিল, আমরা যথাযথ করতে পারিনি। 75-এর 15ই আগস্টের পরে দেশের উল্টা ঘুরলো এবং সেখানে সাম্প্রদায়িক শক্তি পুনরায় মাথা চাড়া দিল এবং বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরে নিয়ে যাওয়া হলো। আমি ওইটা বাদ দিয়ে যদি সাম্প্রতিক ইতিহাসে আসি, গত বছর ফেব্রুয়ারির পর থেকে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, এই শক্তি তারা কিন্তু রাষ্ট্রের উপরে একটা যুদ্ধ ঘোষণা করলো এবং তারা দেশটাকে অস্থিতিশীল করবে এটা ঘোষণা দিয়ে করলো। আপনি সূচনায় বলেছেন, দেখুন এর আগে এরকম দেখেছেন কিনা আমার জানা নেই, যে এইখানে শিবিরের পক্ষ থেকে একটা অবরোধের পর
তারা ভিডিও সমস্ত টেলিভিশনে পাঠিয়ে বলা হলো গতকাল এতটি জায়গায় আমরা আমরা করেছি, এতে এত জায়গায় ডট 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 ডট। তাহলে এইবারের আঘাতটা কিন্তু তারা করছে, তা তারা করছে, বিএনপি তো তাদের সহযোগী। কারণ বিএনপির কাছ থেকে কি করে আশা করেন? এখানে খালেদা জিয়া যতই তিনি এবার বলুন ঘোষণা না কেন, করেছে 55 আমি নম্বর মনে করি বর্গমাইল জ্বালিয়ে দেওয়া যে হবে। এই যে এইটা বাদকাবাদ থেকে যাবে, এটা হতো কখন? যদি বিএনপি তার সাথে সম্পর্ক ছেদ করে বলতো যে এখন আর এটা করোনা, আমার কর্মীরা ঝাঁপিয়ে না, পড়ে। প্রিন্স এবং ভাই, দেখুন আমি আসি একটু জি, শেষ করি। জি। ধরেন কাউসার ভাই এখানে বললেন যে বিএনপির তো এটা বলার কোনো দরকার নেই, বিএনপি মা মাটি মানুষের দল, এই কথা দিয়ে কিন্তু রোধ হয় না। আজকে আমরা যেখানে যে রাত্রে বসে আলোচনা করছি, আমরা গত 1-2 দিনে আপনি দেখুন এখানে সাতক্ষীরার যে ঘটনা, আপনি দেখুন ঠাকুরগাঁর যে ঘটনা, দেখুন দিনাজপুরের দল, এই কথা দিয়ে কিন্তু রোধ হয় না। আজকে আমরা যেখানে যে রাত্রে বসে আলোচনা করছি, আমরা গত 1-2 দিনে আপনি দেখুন এখানে সাতক্ষীরার যে ঘটনা, আপনি দেখুন ঠাকুরগাঁর যে ঘটনা, দেখুন দিনাজপুরের যে ঘটনা, এই ঘটনাগুলো। প্লিজ ভাই, আমি আবার আপনার কাছেই ফিরে আসবো, আমার একটা বিরতি নিতে হচ্ছে। শুধু আপনাকে স্মরণ করে দিতে চাই যে এই সরকারের আমলেই যখন রামু কাণ্ডটি আসছে, ঘটলো, হ্যাঁ, বলতাম। এবং রামু কাণ্ডের মধ্যে যখন আমরা জানি যে এর মধ্যে সরকারি সমর্থক কিছু লোক সম্পৃক্ত ছিল, এটার কোনো বিচার হয় নাই, সেইটাও এর মধ্যে প্রভাব বিস্তার করেছে কিনা, আমরা বিরতি নিয়ে ফিরি। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। Sure. ফিরলাম আজকের বাংলাদেশে। প্রিন্স ভাই, আপনাকে জানতে চাইছিলাম যে রামু কাণ্ডে সরকারের নির্লিপ্ততা, এই প্রসঙ্গে আপনি বলবেন, বা সরকারের অংশগ্রহণ বা সরকারি সমর্থকদের অংশগ্রহণ। আমাদের একজন দর্শক নিক্সন, উনি আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন কায়সার ভাই, উনি বলেছেন যে জামাত বিএনপি যদি সহিংসতা না করে, তবে প্রশ্ন হলো সহিংসতার সময় পুলিশের গুলিতে তাদের নেতাকর্মীরা আহত হয় কেন, মারা যায় কেন? আপনি নিশ্চয়ই পরে আবার এটা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি বিরতির আগে যে কথা বলছিলাম যে এইবারের ঘটনা বলি, এটা পরিষ্কার জামাত শিবির, এবং জামাত শিবিরের মোটিভটা আমি এর আগে সংক্ষিপ্ত হলে বলার চেষ্টা করেছি, এবং তারা যেভাবে এটা সেট করেছে সেই ধারাবাহিকতা তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু এবার যে সরকারের যে ফেলিওরটা বা এগুলো যদি আমরা দেখি, বা তার আগে একটু ওই কথা বলে আমি শেষ করে যাই, এটা কিন্তু দেখেন আজকে বাংলাদেশে চলছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, ভোটের রাজনীতি। এই ভোটের রাজনীতিতে এরা যদি শূন্য হয়ে যায়, এই ধর্মীয় সংখ্যালঘুরা, অনেকে মনে করে এদের ভোটের পার্সেন্টেজ কমে আসলেই তারা ভবিষ্যতে ভোটেও লাভবান হবে। এই নানা ঘটনার মধ্যে এইটা আছে। কিন্তু প্রকৃতপক্ষে এই যে সংখ্যালঘু, আমাকে যদি বলেন, আমি দেখি এইগুলোর মধ্য দিয়ে মানবতা সংখ্যালঘু হচ্ছে, মুক্তিযুদ্ধ সংখ্যালঘু হচ্ছে, এবং প্রগতিশীলরা সংখ্যালঘু হচ্ছে। এইখানে বড় ফেলিওর হচ্ছে মুক্তিযুদ্ধের দাবিদার, আমি বলি আওয়ামী লীগের কথা। এটা আপনি দেখেন, আপনি রামুর কথা বলছেন, সাথিয়ার কথা কেনা জানে। এই জায়গাগুলোতে যখন ঘটনা ঘটলো, তখন এইখানে যে ভূমিকা রাখার কথা ছিল, যারা প্রকৃত অপরাধী তাদের যেভাবে বিচার করার কথা ছিল, যদি সেই কঠোর হস্তে এগুলো দমন করত সরকার, তাহলে বোধহয় এই অনেকগুলো ঘটনা আর ঘটতে পারলো না। এইখানে দুর্জনরা এই কথা বলে, তার কিছু সত্যতা আছে। অনেকে যদি এখন কেউ যদি মনে করে নেয় যে তারা বাংলাদেশে থাকলে তারা ভোট ব্যাংক, আর চলে গেলে জমি আমার, এই চিন্তা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি এবং তাদেরকে যদি রক্ষা না করতে পারি, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ রক্ষা হবে না। আমি তো বলি যে এই যে এবারের যে সংগ্রাম, এইটা হচ্ছে অমানুষদের বিরুদ্ধে মানুষের সংগ্রাম। আজকে যদি আমাদের এই বাংলাদেশে অন্য মানে কি আমাদের একই, আমি অন্য বলতে চাই না, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলে আমরা আছি, আমরা যদি কেউ কাউকে রক্ষা না করতে পারি, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দাবিদার, বাঙালি দাবিদার হিসাবে আমি বলবো আমরা অপরাধী, আমরা একটা অমানুষের দায়িত্ব পালন করি। সুতরাং মানুষের দায়িত্ব পালনের জন্য আজকে যারা এদের পক্ষে কথা বলে, সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এইখানে। সরকারকে আপনি ব্যর্থ মনে করছেন? আমি তো মনে করি যে সরকার বরঞ্চ এক্ষেত্রে একেবারেই সে যে দায়িত্ব পালন। আরেকটা শেষ কথা এই পয়েন্টে আমার, জামাত শিবির যারা এর প্রধান হোতা, কেন তাদেরকে এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? এইটা না করে বরঞ্চ তাদেরকে যদি ভোটের রাজনীতির কারণে ব্যবহার করার কেউ বিবেচনা করে, যেটা বিএনপি সরাসরি ব্যবহার করছে, আর ভবিষ্যতে কেউ যদি এটা বিবেচনা করে, সেটা রাখতে হবে। আপনি দেখুন আমাদের ধর্মভিত্তিক রাজনীতি থেকে শুরু করে সংবিধানের ঘটনা বলি কি, আমরা কিন্তু আবার দেখছি যে কুষ্টিয়াতে জামাতের একজন নেতা আমাদের মাহবুব আলম হানিফের হাত ধরে আবার আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, মানে সেটি চলছে। সুভাষ দা, অন্য একটি প্রসঙ্গে জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে জামাত বিএনপি সহিংসতা করছে, তারা বিভিন্ন রকম কোনো কিছু ডাক দিচ্ছে, সেজন্য তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, রাজনীতি সেগুলি থাকবেই। এরশাদ সাহেব গ্রেফতার বা আটক বা কেন, ওনার কোনো? আমি এই প্রসঙ্গে এখন অত বিস্তৃত না বলে আপনি সংক্ষেপেই বলেন। আমি সংক্ষেপে বলি যে রাজনীতিতে এই বিষয়গুলো থাকবেই, এই বিষয়গুলো না থাকলে খুব ভালো লাগতো, আমাদের তিনজনের চারজনেরই ভালো লাগতো। আমি এই বিষয়ে বলছি না, যে প্রসঙ্গগুলো বারবার উঠে আসতেছে, আজকের বাংলাদেশে কারা ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, হত্যা করছে, এইটা কি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে যে এটা জামাত এবং বিএনপি করছে না? আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনারা একটি খুবই বিতর্কিত নির্বাচনের থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এরকম করা হয়ে থাকতে পারে, কেউ কেউ এই সন্দেহ করছেন, কিন্তু আমাদের এসএমএস আমি এই
ঘটনাগুলো ওইভাবে দেখার কোনো সুযোগ নাই। Right. বাংলাদেশের আজকে যেভাবে আপনি দেখুন, আজকে কোনো প্রিন্ট মিডিয়াও শুধুমাত্র ভোট দেওয়ার ছবি দেখাচ্ছে, শুধুমাত্র হাতে শাখা এবং কপালে সিঁদুর। তার মানে কি যে 1,60,00,000 যে ভোট, সেই ভোটটা কি শুধুমাত্র শাখা সিঁদুরের লোক দিয়েছে? আন্তর্জাতিক এবং জাতীয় চক্রান্তের ফসলগুলো এগুলোই। এবং আজকে কোনোভাবে বলবার সুযোগ নাই যে এটা আজকে জামাত ইসলাম করছে না। বারবার আমার প্রিয় ছোট ভাই বলছেন যে স্পেস দেওয়া হচ্ছে না। গণতান্ত্রিক আন্দোলনে স্পেস কে কারে দেয়? 5 বছরের মধ্যে 4.5 বছর বিএনপি অবাধে রাজনীতি করেছে, অবাধে। তারা লং মার্চ করেছে, তারা বিভিন্ন জায়গায় গিয়েছে, সমস্ত গণতান্ত্রিক অধিকার তারা ভোগ করেছে। তারা সেই সুযোগটি কাজে লাগায়নি। তারা ভর করেছে কি সিন্দাবাদের দত্তর ওপর, জামাতি ভূত ঘাড়ের উপরে ভর করেছে। তাদের কথা তারা চলছে। আজকে দেখুন শাহবাগে যখন সরাউদ্দি উদ্যানে সমাবেশ করা হয়, সেই সমাবেশের সামনের সারিতে আজকে কাউসার বাড়া যেতে পারে না, ছাত্রদের নেতা কর্মী যেতে পারে না, তাদেরকে থাকতে হয় শাহবাগে। সমস্ত জায়গা দখল করে না যুদ্ধ অপরাধীরা। আপনি বলেন কোন প্রসঙ্গে, আপনি যে ভিডিও ক্লিপের কথা বলছেন, কোন প্রসঙ্গে 72 সংবিধান নিয়ে কথা বলা হলো? কোন প্রসঙ্গে, কি কারণে? কেন বলা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী? এ কারণে বলা হচ্ছে 72 সংবিধান বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে। সেই ভাষণটি অবশ্যই, কিন্তু সুভাষ দা আপনি আমাকে বলেন যে এই সরকারের যুদ্ধ অপরাধের আচরণ, বিচার করে। আপনি যেটিকে বলছেন যে রাজনীতি এগুলি থাকবে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার গণতান্ত্রিক আচরণ করছে? যে গণতন্ত্রের কথা, যে সংবিধানের কথা সরকার বলছে, সেটা কি গণতান্ত্রিক আচরণ করছে সরকার? আপনি যদি অগণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের মানুষ হত্যা করেন, তখন চুলচেরা বিশ্লেষণ থাকবে না। অগণতন্ত্রের জবাব কি অগণতন্ত্র? আপনাকে এই পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে, মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে আনতে হবে। বা এটা চক্রাকার হতে পারে, আপনারা এরকম করছেন বলে সেটা অগণতন্ত্র? এটা খুব বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষের কথা তো বাংলাদেশের মানুষ তো নানা রকম জানে আসলে। চক্রাকার যে সহিংসতা, সেই সহিংসতা কারা করছে? এবং একটা উদাহরণ দিতে পারি। আপনি দেখুন সাইদি রায় ঘোষণার পরে বাংলাদেশে যেরকম হত্যা, নির্যাতন, লুণ্ঠন, পুলিশ বাহিনীকে থেতলিয়ে মাথা নষ্ট করা, পুলিশ বাহিনীকে হত্যা করা, এই প্রক্রিয়ার পর বিরোধী দলের নেতা সিঙ্গাপুরতে ফিরে এসে উনি ঘোষণা করলেন দেশে গণহত্যা হচ্ছে। কাদেরকে ইঙ্গিত করলেন? তারপরে পরিস্থিতি কোন দিকে গেল? অতএব একটি রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের, তার কিন্তু আজকে বিএনপি কিন্তু বুঝতে পারছে না বিএনপি আজকে কোন জায়গায় বিলীন হয়ে যাচ্ছে। বিএনপি কিন্তু বুঝবার এখনো সময় আছে। না, সে বিএনপিটার বোঝার পাশাপাশি যদি সরকারি দলও বুঝতে পারতো যে তারা কতটা অজনপ্রিয় হচ্ছে, সেটাতে আমাদের জন্য সুবিধা হতো। সুভাষ, আমি 5 সেকেন্ড। সর্বশেষ বিবিসির সাথে সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়াকে যখন বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে আপনাকে জামাত ছেড়ে আসতে বলা হয়েছে, তখন তিনি কি বলেছেন? আমি জামাত ছাড়বো না। না, তিনি এটা বলতেই পারেন, তিনি এটি বলতেই পারেন, তার ঐক্যজোট হিসেবে তো বলতেই পারেন। জনাব কায়সার কামাল, আমরা কিন্তু দেখেছি যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া একটি বিবৃতিতে বলেছেন যে এখনো আলোচনা করা যেতে পারে, আপনি আলোচনা করতে আসুন, এই দাবি মেনে। কিন্তু তারেক রহমান আবার বলছেন যে কোনো ধরনের কোনো আলোচনা হবে না। এটি কি মানে দূরত্বের কারণে কিছুটা, কারণ নাকি আসলেই দুইজন দুই রকম মনে করেন? আপনার কি বিশ্লেষণ? না, এটা তো তারেক রহমান কিন্তু বলেছেন যে এই সরকারের সাথে কোনো ধরনের কোনো রকম কোনো আলোচনা হবে না, কোনো ধরনের কোনো রকম আলোচনা হবে না, এই কথা উনি বলেননি। আমি তাই শুনেছি। না, শুনতে পারেন, বলেননি। ওনার যে প্রেস ব্রিফিং যেটা ছিল, লিখিত বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু কোথাও সেটা নেই। আমি তারেক রহমানের কথা বলছি, আমি তারেক রহমান সাহেবের কথা আমি বলছি। লিখিত বক্তব্যে কিন্তু সেটা কোথাও নেই। লিখিত ভিডিও ক্লিপ আছে, হ্যাঁ, আমি বলতে পারি লিখিত বক্তব্যের মধ্যে সেটা বলছেন হুবহু তাই বলেছেন। দাদা আমি একটু বলি। জি জি জি, প্লিজ বলেন। লিখিত বক্তব্যের মধ্যে এই কথাটা ওনার নেই। সাংবাদিক সম্মেলন শেষ করার পরে জৈনক সাংবাদিক প্রশ্ন করেছে, জি 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 জি, তখন সেই উত্তরে উনি বলেছেন যে অবৈধ এই সরকারের সাথে কি আলোচনা হতে পারে? কোনো আলোচনা হতে পারে না সেটা কিন্তু না, কি আলোচনা হতে পারে? ওনার ভাষ্য হচ্ছে আলোচনা হতে পারে, আমাদের চেয়ারপারসনের ভাষ্য হচ্ছে আলোচনা হতে পারে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, অন্য কোনো প্রশ্ন না। সেটাই উনি মানে দুটি বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য, কোনো পার্থক্য আমি দেখি না, বা পার্থক্য দেখার কোনো কারণই নেই। উনি জিজ্ঞেস করেছেন অবৈধ সরকারের সাথে কি আলোচনা হতে পারে। জনাব তারেক রহমানের বর্তমান স্ট্যাটাসটা কি? তিনি কি করছেন? মানে লন্ডনে কেন তিনি আছেন? উনি সেটা, ওনার স্ট্যাটাসটা উনি নিজে বলেছেন। জি, উনি কেন আজকে লন্ডনে আছেন? চিকিৎসা করছেন। কেন লন্ডনে আছেন? উনি লন্ডনে আছেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। উনি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে কাজ করেছেন, একটা সর্ববৃহৎ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, এবং 1/11-এর সময় ওনাকে পিটিয়ে
দুঃখজনকভাবে উনি কি- টর্চার করে উনি কি ওনাকে, উনি কি এখনো চিকিৎসা নিচ্ছেন? উনি তাই বলেছেন এবং সরকার আমরাও দলের সেটা পক্ষ থেকে জানি। দাবি করা হচ্ছে যে তিনি প্যারোলে আছেন বা সরকার দলের পক্ষ থেকে তো জনাব তারেক রহমান সাহেবকে ওই কত ধরনের দুর্নীতির অভিযোগ দিয়েছেন, কিন্তু এই সরকারের সময় জনাব তারেক রহমান সাহেব কোর্টের মাধ্যমে দুর্নীতি মুক্ত হিসাবে প্রমাণিত হয়েছে। কারণ বিচার বিভাগের বিভাগ উপর সরকার কোনো প্রভাব বিস্তার বিচার করছে বিভাগ না। স্বাধীন। বিচার বিভাগ স্বাধীন কিনা একটা দিয়ে আপনি বিচার করতে পারেন না, বিকজ তার জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো দুর্নীতি কিন্তু উনি আপনারা তো কখনো অভিযোগ করে করেননি। আসছেন যে বিচার বিভাগের উপর সরকারের এতটাই প্রভাব যে কোনো কিছু না থাকলেও সেটা, কোনো ধরনের কোনো দুর্নীতি কিন্তু উনি আপনারা তো কখনো অভিযোগ করে করেননি। আসছেন যে বিচার বিভাগের উপর সরকারের এতটাই প্রভাব যে কোনো কিছু না থাকলেও সেটা করা হচ্ছে। হ্যাঁ, সেটা করা হচ্ছে, কিন্তু এখানে এইটা ছিটে কেন ফোঁটাও করা নাই? ছিল না এইটা কোনো কেন কিছু। করা হয় নাই? এটা কেন করা হয় নাই সেটা আইন এমন ভাবে সেটা এই টোটাল মামলাটাই ওনার বিরুদ্ধে ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। সেই জন্য মানে কোনো কিছু মানে সেই ক্ষেত্রে সরকার আমি চাইলেও কিন্তু প্রভাব আপনার বিস্তার এই করতে পারত অনুষ্ঠানে না। আরেকদিন বলেছিলাম জি। যে কন্টেন্টস যেটা আছে জি। বিন্দু মাত্র একটা ফুল স্টপ দিলে ওনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায় না। তার মানে আপনি আইনিভাবে। বলছেন যে বেগম জিয়ার কথা এবং জনাব তারেক রহমানের কথা কোনো রকম কোনো তফাৎ নাই, তারা মানে বেগম জিয়া যে আলোচনার কথা বলছেন, এটা যারা চাচ্ছে না জি এই দেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারা তফাৎ খোঁজার চেষ্টা করছেন। আমি আবারও বলছি, জনাব তারেক রহমান তারেক সাহেবের রহমান কি লিখিত লন্ডন থেকে- বক্তব্য জি। লিখিত না, লিখিত বক্তব্য আর স্পষ্ট প্রশ্ন- ছিল না, লিখিত এবং বক্তব্যের সাথে- জনক সাংবাদিক প্রশ্ন করেছেন, তখন উনি না, বলেছেন না, এই প্রশ্নের- অবৈধ সরকারের সাথে কি আলোচনা হতে পারে, প্রশ্নের কি উত্তরে আলোচনা হতে পারে। প্রশ্নের উত্তরে যে তার কথা সেটাও তারই কথা, সেজন্য অবশ্যই। আমরা সেই পরিমাণ গুরুত্বই দিচ্ছি। উনি কিন্তু কোনো আলোচনা হতে পারে না সেটা বলেছেন না, আমার কাছে সেরকমই মনে হয়েছে। আমরা না, একটা উনি বিরতি বলেছেন নিয়ে আমরা কি একটা আলোচনা হতে পারে, আমরা একটা বিরতি নিয়ে আলোচনা হতে পারে কি আলোচনা হতে পারে, এটা নেগেটিভ কনোটেশন আমি যতদূর বুঝি আর কি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। কায়সার ভাই, আপনাকে দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটাতে আপনি 1 মিনিটের মধ্যে যদি একটু বলেন, আপনি কি মনে করছেন যে এই হরতাল অবরোধ আসলে কিভাবে শেষ হতে পারে বা কিভাবে একটু সংকটের উত্তরণ করতে পারে? আমার প্রিয় প্রশ্ন এটা, যেটির উত্তর আমি কখনোই পাই না। আমরা সবসময় এই প্রশ্নটা উত্তর আমরাও খুঁজি একজন গণতান্ত্রিক একটা দলের কর্মী হিসাবে। আজকে যদি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহলে আর হরতাল অবরোধ কিছুই থাকবে না। হরতাল অবরোধ হচ্ছে একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ, যেটা আওয়ামী লীগও করেছে। আজকে দেখেন 96 এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার দাবিতে জামাতকে সাথে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করেছিল। তো অতএব এই হরতাল অবরোধ আমরাও চাই না। আজকে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্দলীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেই আশা করছি হরতাল অবরোধ আর থাকবে না, আমরা সেটা প্রত্যাশা করি। সুভাষদা, এটা- আপনি এটা- কিভাবে মনে করেন যে এই হরতাল অবরোধ কিভাবে বন্ধ হবে এবং দেশের এটা মানুষ একটা একেবারে জোরতন্ত্রের কথা। জি নির্বাচিত প্রধানমন্ত্রী, না, আপনি কিভাবে মনে করেন? না, না, ওনার কথা নির্বাচিত আপনি বাদ দেন। প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ না, না, করতে হবে। আপনি কিভাবে কত ভোটের নির্বাচিত না, না, প্রধানমন্ত্রী, না, না, আপনি কিভাবে এটা সমাধান মনে আমি করেন? এই মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, উনি আজকে মারা গিয়েছেন, তিনি একটা টেলিভিশন টক শোতে তার মৃত্যু 2 দিন আগে বলেছিলেন যে জামাত বিএনপি যে নাশকতা করছে, সন্ত্রাস করছে, তারা নিস্তেজ হয়ে যাবে। আমি এখন সরকারের কাছে দাবি করব, বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রায় যে অশুভ ভূত ভর করেছে, যেভাবে মানুষ হত্যা করছে, মানুষ হত্যাদের নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা যেভাবেই হোক না কেন কঠোর হস্তে সরকারকে দমন করতে হবে। তারপরে অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, এর আগে কোনো আলোচনা নাই। এবং আমি এখনো বিশ্বাস করি, যদি এই পথ পরিত্যাগ না করে বিএনপি যদি এই পথ পরিত্যাগ না করে, তাহলে বিএনপির সামনে রাজনীতিতে কোনো অশুভ সংকেত দেখা দেবে। বিএনপি রাজনীতি করাই করেনি। কঠোর হস্ত বলতে কি? অবশ্যই এই যারা নাশকতা নির্দেশ দিচ্ছে তাদেরকে আইনের আওতায় না, যারা নাশকতা করছে Apparently তো সে নাশকতা যে নির্দেশ দল কেউ করুক, দিচ্ছে না। অবশ্যই দিচ্ছে। আপনি অবশ্যই কে দিচ্ছে। নাশকতা সর্বশেষ কে নাশকতা নির্দেশ দিয়েছে আপনি বলেন? প্রত্যেকে অংশ নিয়েছে। আমি বললাম তো, একটার পর একটা বললাম, জি। একটার পর একটা বলেছি। সাইদি রায় ঘোষণার পরে যা ঘটেছে, না, না, পরবর্তীতে এসব নির্দেশ দেওয়া হয়েছে। ধরেন আজকে সেলিমা রহমান খন্দকার মাহবুব হোসেনের আপনি নাশকতা নির্দেশ, সেটাও বলছেন যে খন্দকার মাহবুব হোসেনেরটাও মানে নাশকতা যিনি নির্দেশ। 45,000 সমস্ত কথা লয়ারদের নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত প্রতিনিধি, সেই নির্বাচিত প্রতিনিধি যখন বলে যে যুদ্ধাপরাধে বিচার যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, বিচার করা হবে, তাদেরকে এইটা কি দেশ নাশকতা থেকে নির্দেশ সরে- দেওয়া? এটা তো একটা অবশ্যই political নির্দেশ দেওয়া। dialogue। আপনি কেন কাদের মোল্লার ফাঁসির পর আপনি কি ভূমিকা রেখেছেন?
আচ্ছা ঠিক কি আছে, ভূমিকা রেখেছেন? তাহলে আপনি মনে করছেন যে এটা আপনি কঠোরহস্তে কি দমন ভূমিকা করা, রেখেছেন? কঠোরহস্তে দমন করতে হবে এখন বিএনপিকে? বাংলাদেশের সামনে প্রশ্ন যে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশ তার গণতান্ত্রিক মূল্যবোধে থাকবে, অস্তিত্বের জায়গায় থাকবে, তা নাকি? বাংলাদেশ পাকিস্তানের সাথে বিলীন হয়ে যাবে। প্রিন্স ভাই, আপনি যদি একটা সরকার এবং বিরোধী দলের জায়গা থেকে আপনি যদি একটু বলতেন যে আমরা কিভাবে আসলে সংকটের উত্তরণ আশা করতে পারি? আমি মনে করি যে আমি সংক্ষেপে বলে তিনটা কথা বলতে পারি। যে আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে দ্বিদলীয় ধারা রাজনীতিতে আবদ্ধ হয়ে আছি, এই রাজনীতিটা ক্ষমতা কেন্দ্রিক, আদর্শচ্যুত ক্ষমতা কেন্দ্রিক জায়গাটা এর যেহেতু প্রধান, সুতরাং এর বাইরে একটা আদর্শ কেন্দ্রিক বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে। এক, দুই নম্বর হচ্ছে একটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, ঐক্যমত্য প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে মুক্তিযুদ্ধের প্রশ্নে। সেইটা করতে যে জামাতকে নিষিদ্ধ করা, জামাতকে ব্যবহার না করা, সুযোগ করে না দেওয়া, আরো অন্যান্য কাজের কথা আমি আর ব্যাখ্যায় গেলাম না, সেই জায়গায় একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে, এখানে কোনো ছাড় না দিয়ে। আরেকটা জায়গায় হচ্ছে আমরা দীর্ঘ এই মুক্তিযুদ্ধের বিজয়ের পর এবং 90-এর গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একটা নির্বাচন পদ্ধতি কিন্তু বেছে বের করতে পারিনি। সুতরাং দ্রুত, আমি সাময়িক কথা বলছি, এখন দ্রুত একটা সংলাপ শুরু করতে হবে সকল দলের সাথে, সংলাপ শুরু করে এ ধরনের একটা নির্বাচন পদ্ধতি বের করার মধ্য দিয়েই আমরা কিন্তু সেখানে যেতে পারি। আর আমি মাঝের যে দ্বিতীয় যে কথাটা বললাম ওইটাকে আরেকটু রিপিট করে বলতে চাই, মুক্তিযুদ্ধের প্রশ্নে ঐক্যমত্য হওয়ার সাথে সাথে যারা কিন্তু আমি একাধিকবার বলেছি, আজকেও এখানে শুরুতেই বললাম, যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা যদি তাদেরকে এখনই দমন না করতে পারি, আমাদের জন্য আরো খারাপ দিন অপেক্ষা করছে। সেই জায়গায় বাংলাদেশকে যেতে দেওয়া চলে না, তাহলে কিন্তু আমার মুক্তিযুদ্ধ পরাজিত হবে। সেই ব্যাপারে আমার ঐক্যমত্য খুবই জরুরি। আমার মনে হয় যে এই বিষয়টি একদম পরিষ্কার হয়েছে। আজকের অনুষ্ঠানে আসার জন্য ব্যারিস্টার কায়সার কামাল, সুভাষ সিংহ রায় এবং রহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশের, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।